প্রি অ্যাডমিশন ক্যান্ডিডেট টার্গেট সিইউ ইউনিটের শর্ট ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব গুণগত রসায়নের পার্ট 3 ক্লাসে। এর আগে আমরা আলোচনা করছিলাম পরমাণুর মডেল টপিকটা নিয়ে এবং আলোচনা করছিলাম কোয়ান্টাম সংখ্যা নিয়ে। এবং এই অধ্যায়ে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, আরো দুইটা গুরুত্বপূর্ণ টপিক, একটা হচ্ছে বর্ণালী বা আয়ন শনাক্তকরণ, বর্ণালী বা হচ্ছে আমাদের শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ, এবং একটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস অথবা অণু পরমাণু। তোমরা সর্বপ্রথম দেখো, আমরা প্রথম ক্লাসে আসলে দেখছি যে এই অধ্যায় থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমরা আলোচনা করছি। সো এই ইলেকট্রন বিন্যাস অণু পরমাণু থেকে আসলে মূল ধরনের প্রশ্নগুলো আসে, যেভাবে চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে অণু পরমাণু বলতে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, এই ধরনের প্রশ্ন আসে। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে একটা প্রশ্ন ছিল এরকম, যে প্রশ্নটা ছিল যে নাইট্রোজেন 15, 7, অক্সিজেন 16, 8 এরা পরস্পর কি? এরা পরস্পর কি? ঠিক আছে। এবং Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কোনটি? তো মূলত ভাইয়া এই ইলেকট্রন বিন্যাস থেকে প্রশ্ন আসে যে নিচের ইলেকট্রন বিন্যাস কোনটি, বা নিচের এটা কার ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, যেমন আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস যেগুলো ব্যতিক্রম, সেগুলোর ইলেকট্রন বিন্যাস গুলো আমরা ভালোভাবে শিখবো বা আলোচনা করব। তো মূলত এই ধরনের প্রশ্নগুলোই আসে। তাহলে এটা আসতেছে আমাদের কোন টপিক থেকে? এটা আসতেছে আমাদের আইসোটোপ, আইসোবার, আইসোটন টপিক থেকে। এটা আসতেছে আমাদের ইলেকট্রন বিন্যাস টপিক থেকে। সো ইলেকট্রন বিন্যাস টপিকটা থেকে আমরা কি জানি যে ইলেকট্রন বিন্যাস তোমরা আশা করি সবাই জানো যে আমরা যে কোনো একটা মৌলের যদি ইলেকট্রন বিন্যাস করি, সাপোজ অ্যালুমিনিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা অ্যালুমিনিয়াম হচ্ছে 13, এটাকে আমরা কিভাবে করি? 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6, তারপর হচ্ছে কি 3s স্কোয়ার 3p1। ঠিক আছে। সো এই হচ্ছে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন যদি এভাবে প্রশ্ন আসে যে অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস কত? অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস কত? যদি 3+ থাকে, আমরা যদি পজিটিভ চার্জ থাকে, তার মানে ইলেকট্রন ত্যাগ করে সে পজিটিভ চার্জ ধারণ করেছে। তার মানে এখানে 3টা ইলেকট্রন সে ত্যাগ করছে, 3টা ইলেকট্রন ত্যাগ করে সে 3+ আয়নে পরিণত হয়েছে। তাহলে 3টা ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে অ্যালুমিনিয়ামের আমরা প্রাথমিক অবস্থায় জানি ইলেকট্রন সংখ্যা 13, যদি 3টে ত্যাগ করে তাহলে তখন ইলেকট্রন সংখ্যা কত হবে? 10। তখন হবে কত? 10। ঠিক আছে। তাহলে এখন আমরা এটা কার ইলেকট্রন বিন্যাস করব? জাস্ট নিয়নের ইলেকট্রন বিন্যাসটা দেখাই দেবো। 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6। সেম ভাবে Fe2+, Fe3+, এই ধরনের প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো এই হচ্ছে ভাইয়া ইলেকট্রন বিন্যাস টপিকটা। এটা আশা করি তোমাদের না বোঝার মতো কিছু না। এগুলো বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখবা, ভালোভাবে পড়ো, এগুলোই আসে মূলত। ঠিক আছে, খুব আহামরি কঠিন প্রশ্ন আসে না। এখন দেখো, আমরা যে ইলেকট্রনের অণু পরমাণু এই বিষয়গুলো আলোচনা করব। অণু পরমাণু বলতে এখানে স্পেসিফিক ভাবে অণু কয়টি, পরমাণু কয়টি, এই বিষয়গুলো কখনোই আসে না। আমাদের মূলত প্রশ্ন আসে যে আইসোবার, আইসোটপ, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন। আমি সর্বপ্রথম যে প্রশ্নটা লিখে রাখছিলাম সেই টাইপের ওপর বেস করে আমরা এই টপিকগুলো পড়বো। এখন এগুলো তোমরা ক্লাস 9-10-এও এগুলো তোমরা শিখছো, আইসোটপ কি, আইসোবার কি, আইসোটন কি। আমরা সহজভাবে আইসোটপ শেষে আছে প, তার মানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান থাকে। তার মানে এখানে কি থাকে ভাইয়া? প্রোটন বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কি থাকবে? সমান থাকবে। ভর সংখ্যার ভিন্নতার কারণে বা নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে আইসোটোপের সৃষ্টি হয়। আইসোবার শেষে র আছে, তার মানে এখানে ভর সংখ্যা সমান থাকবে। এখানেও শেষে র, ভর সংখ্যা কি থাকবে ভাইয়া? ভর সংখ্যা সমান থাকবে। ঠিক আছে। আইসোটন শেষে ন, তাহলে এখানে থাকবে আইসোটন মানে নিউট্রন সংখ্যা সমান থাকবে, নিউট্রন সমান থাকবে। নিউটন সংখ্যা সমান থাকবে, বাকি সব কিছুর কোনো ভিন্নতার কারণে যা সৃষ্টি হবে সেটাই হচ্ছে
আইসোটন। আর আইসো ইলেকট্রন মানে হচ্ছে ভাইয়া ইলেকট্রন সংখ্যা সমান থাকে, ইলেকট্রন সংখ্যা সমান থাকে। সো এইগুলোর প্রত্যেকটারই উদাহরণ আমাদের মনে রাখতে হবে, পাশাপাশি ভর্তি পরীক্ষায় আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টপিক থেকে এমসিকিউ গুলো হচ্ছে এদের কাজগুলো। যেমন কার্বন 12 আইসোটপ, কার্বনের 12 আইসোটপ, কার্বন 12 আইসোটপ হচ্ছে কোন কাজে লাগে। তারপর হচ্ছে কোবাল্ট, কোবাল্ট 60 আইসোটপ কোন কাজে লাগে, এটা হচ্ছে কি আমাদের ক্যান্সারের ক্ষেত্রে আমরা কোবাল্ট 60 ব্যবহার করি। কার্বন 12 হচ্ছে পৃথিবীর বয়স নির্ধারণে ব্যবহার করি। তার মানে আইসোটপ গুলোর ব্যবহার টপিকটা তোমরা বইয়ে যে দাগানো লাইন আছে সেগুলো জাস্ট পড়বা। এবং পাশাপাশি এখন দেখো আইসো ইলেকট্রনটাকে, এটা তোমাদের একটু বুঝাই। আইসো ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান বলছি। তার মানে একটু আগে আমি বললাম যে অ্যালুমিনিয়াম ও সরি যে নিয়ন ও Al3+, এখানে দেখো নিয়নের মধ্যে ইলেকট্রন সংখ্যা 10 এবং অ্যালুমিনিয়াম 3+ এর মধ্যেও ইলেকট্রন সংখ্যা 10, কারণ এখানে অলরেডি 3টা ইলেকট্রন ত্যাগ করছে। সেম ভাবে মনে করো ম্যাগনেসিয়াম 2+ আয়ন অথবা নিয়ন, এখানে ম্যাগনেসিয়াম থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করার পর এখানে 10টা ইলেকট্রন এবং এখানেও 10টা ইলেকট্রন। যদি ইলেকট্রন সংখ্যা সমান হয় ভাইয়া তাদেরকে আমরা বলবো আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন। আশা করি এই বিষয়গুলো থেকে যদি প্রশ্ন আসে তোমাদের সমস্যা হবে না। এখন দেখো বর্ণালী এবং আয়ন শনাক্তকরণ থেকে কি পড়বো। বর্ণালী আয়ন শনাক্তকরণ থেকে জাস্ট আমি যে লাইনগুলো তোমাদের দাগাই দিছি, যে পিডিএফটা দিছি, এখান থেকে দেখো এখানে বোঝানোর মতো কিছু নাই, এগুলো ধরে ধরে বোঝানোর মতো টপিক না, এগুলো হচ্ছে জাস্ট রিডিং পড়বা, দাগানো লাইন পড়বা। বিশেষ করে আমি তোমাদের স্পেসিফিক বিষয়গুলো বলে দিতেছি। এখানে দেখো অনেক সংখ্যা রিলেটেড আছে, কখনোই তুমি চবির ভর্তি পরীক্ষায় সংখ্যা রিলেটেড কোনো প্রশ্ন পাবা না যে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, তারপর হচ্ছে তরঙ্গ রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কত, এই ধরনের প্রশ্ন আসে না ভাইয়া। এটা জাস্ট মাথায় রাখবা যে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য এবং হচ্ছে শক্তি হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তি হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি হচ্ছে কম, যার শক্তি কম যার শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম। এখন তোমাদের বলতেছে নিচের কোন আলোর শক্তি বেশি। এটা একটা জিএসটি তে আসা প্রশ্ন ছিল এরকম। তো এখানে মনে করো অপশনে আছে লাল, নীল, হলুদ, মনে করো সবুজ। এখন দেখো কোন আলোর শক্তি বেশি। এখন আমরা জানি বেনি আসহ কলা, এই কথাটা দ্বারা আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সিকোয়েন্সটা জানি। তার মানে বেনি আসহ কলা মানে হচ্ছে বেগুনি, নীল, আসমানি, বেনি আসহ, বেগুনি, নীল, আসমানি, বেনি আস, সবুজ হ কলা, হলুদ, হলুদ, কমলা, লাল। এই যে সিকোয়েন্সটা আমি এখানে লিখে রাখছি ভাইয়া, এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সিকোয়েন্স। অর্থাৎ বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, নীলের তার থেকে বেশি, আসমানের তার থেকে বেশি, সবুজের তার থেকে বেশি, হলুদের তার থেকে বেশি, কমলার তার থেকে বেশি, সবচেয়ে বেশি হচ্ছে লাল। তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি সেটার শক্তি হবে সবচেয়ে কম। তার মানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তাহলে এর তরঙ্গ শক্তিটা হবে সবচেয়ে কম। এখানকার রাইট অ্যান্সার হবে আমাদের আচ্ছা শক্তি, শক্তি বেশি কথা বলা হয়েছে। তার মানে এখানে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের লালের বেশি, এর শক্তি হবে সবচেয়ে কম, কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে কার শক্তি বেশি। তাহলে দেখো তরঙ্গ দৈর্ঘ্য কম কার, হলুদের, তারপর দেখো সবুজ, নীল। আচ্ছা সবচেয়ে কম হচ্ছে এখানকার মধ্যে নীল, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম, কম এইগুলোর মধ্যে সবচেয়ে কম হচ্ছে নীল আলোর। লালের সবচেয়ে বেশি, হলুদেরও নীলের থেকে বেশি, সবুজেরও নীলের থেকে বেশি। তার মানে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে যেহেতু কম, ল্যামডা যেহেতু কম, ল্যামডা যেহেতু কম, এর শক্তি হবে কি বেশি, এর শক্তি হবে বেশি।
রাইট অ্যান্সার হবে আমাদের খ। এখন কথা হচ্ছে জাস্ট এই সম্পর্কটা মাথায় রাখবা, ব্যস্তানুপাতিক, যার আলো তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি, যার শক্তি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য কম। এখন বিষয়টা হচ্ছে এই অধ্যায় থেকে আরো কিছু টপিক আছে যেগুলো তোমাদের পড়তেই হবে, যেমন আয়ন শনাক্তকরণ, যে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে এই যে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয় কোন বিকারক দ্বারা? অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয় কি K2HgI4, ঠিক আছে, K2HgI4 দ্বারা শনাক্ত করা হয়, নেসলার বিকারক দ্বারা শনাক্ত করা হয়। সোডিয়াম আয়ন কি দ্বারা শনাক্ত করা হয়? সোডিয়াম আয়ন শনাক্ত করা হয় পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট, ঠিক আছে, অ্যান্টিমনেট। তো এই যে প্রত্যেকটার আয়ন, ক্যালসিয়াম 2+ আয়ন কি দ্বারা শনাক্ত করা হয়? ম্যাক্সিমাম একটা বিষয় মাথায় রাখবা, ম্যাক্সিমাম আয়ন গুলো শনাক্ত করা হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড বা NH4OH, ঠিক আছে, এইগুলো দ্বারা কিন্তু ম্যাক্সিমাম শনাক্ত করা হয়ে থাকে। কিন্তু তারপরও যেগুলো স্পেসিফিক ভাবে বারবার পরীক্ষায় আসে, যেমন অ্যামোনিয়াম আয়নটা মাথায় রাখবা, সোডিয়াম প্লাস আয়নটা মাথায় রাখবা, এবং সোডিয়াম প্লাস আয়ন কি ধরনের বর্ণ দেয়, যে এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। পাশাপাশি দেখো এই অধ্যায় থেকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা যে বিভিন্ন ধরনের যে মাইক্রোওয়েভ যে রশ্মিগুলো আছে, তরঙ্গ ওয়েভ, রেডিও ওয়েভ, তোমার হচ্ছে গামা রশ্মি, এগুলোর কাজগুলো আমি যে দাগানো বই দিছি, দাগানো বইয়ের PDF দিছি, এগুলোর কাজগুলো করবো। যেমন হচ্ছে সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয় কোন রশ্মি? সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়, সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয় কোনটি? সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয় আমাদের কি? সালোক সংশ্লেষণে দৃশ্যমান রশ্মি, দৃশ্যমান 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 আলো, দৃশ্যমান রশ্মি কিন্তু সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ইউভি রশ্মি কোথায় ব্যবহার করে? জাল টাকা শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়? ক্যান্সারের রোগ প্রতিরোধে কোন ধরনের রশ্মি ব্যবহার করে? এই কাজগুলো ভাই আমরা জাস্ট পড়বো, দাগানো বই থেকে কাজগুলো পড়বো। কার তরঙ্গ দৈর্ঘ্য কত, এগুলো তোমাদের কখনোই পড়তে হবে না, ঠিক আছে। ওভারঅল তোমরা এগুলো পড়ো। আর একটা আছে আমাদের বর্ণালী সিরিজ, বর্ণালী সিরিজ, বর্ণালী সিরিজ টপিকটা থেকে তোমরা কি পড়বা ভাইয়া? বর্ণালী সিরিজ টপিকটা থেকে তোমরা, আমরা জানি কি সিরিজগুলো কি, লাইম্যান, বামার, প্যাসচেন, লাইম্যান, বামার, প্যাসচেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিস, ফুন্ড, তারপর হামফ্রিস। যাই হোক এগুলো বই থেকে দেখে নিবা। এই হচ্ছে আমাদের এই 5টা অঞ্চল দেখে নিবা। যদি ইলেকট্রন, যে মনে করো দ্বিতীয় কক্ষপথে ফিরে আসলো, যে একটা শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে ফিরে আসলো, তাহলে এটা কোন সিরিজে আসলো? দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় সিরিজে আসার উদ্দেশ্য হচ্ছে বামার সিরিজ। মাথায় রাখবা বামার হচ্ছে দৃশ্যমান অঞ্চল, বামার হচ্ছে দৃশ্যমান অঞ্চল, ঠিক আছে। ওভারঅল এগুলোই পড়ো এবং হচ্ছে আমাদের আমার দেওয়া দাগানো দাগানো বুকটা পড়ো, ঠিক আছে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের প্রশ্ন ব্যাংক আমি তোমাদের অ্যানালাইসিস করাইছি, এগুলোই পড়ো। একটা অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে বড় জোর এমসিকিউ আসবে 2টা এমসিকিউ ভাই। 2টা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমার ওই যে ইলেকট্রন বিন্যাস, আইসোটোপ, আইসোবার, এই টপিকটাই মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো থেকেও প্রশ্ন আসে, আয়ন শনাক্তকরণ এবং হচ্ছে আমাদের যে বর্ণালী টপিকটা থেকে। তো এইগুলোর জাস্ট যে বিষয়গুলো বললাম এগুলোই ফলো করো, এগুলোই পড়ো, ইনশাল্লাহ এর বাইরে কিছু আসবে না। আশা করি আমি যে বিষয়গুলো বলছি তোমরা বুঝতে পারছো। দাগানো বইটা ভালোভাবে রিডিং করো এবং নিয়মিত এক্সাম গুলো তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।